এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাব্বির রূপল। রূপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, বিএনপি যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কথা যেটি জানিয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত জানাচ্ছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হয়েছে এই অভিযোগটি শুধু তারা করছে না, দীর্ঘদিন থেকেই এই অবৈধ অস্ত্র নিয়ে কথা হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, উত্তাপ যত বাড়ছে, ততই এই শঙ্কা সংশয় সেগুলো বেশ কিছু যে বাস্তবে আমরা চোখে দেখতে পাচ্ছি। তার মধ্যে বিএনপির এর মধ্যে বড় দুইটি ঘটনা যদি বলি উল্লেখ করার মতো, একটি হচ্ছে পল্লবীতে এক বিএনপি নেতার প্রকাশ্যে হত্যা এবং গত মাত্র কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। এর বাইরেও বিচ্ছিন্ন বিভিন্ন সময় ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে এবং প্রতিদিনই আমরা কোনো না কোনো খবর পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে সেখানে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। তবে সেটা হয়তো মৃত্যু পর্যন্ত ঠেকছে না, কিন্তু আহত অবস্থায় আছেন এরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়গুলো নিয়ে আজকে বিএনপি নেতারা বেশ কিছু জায়গায় কথা বলেছেন এবং তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, বারবার সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পারেনি। বেগম জিয়া প্রেরণায় দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান, তিনি এখন দলের চেয়ারম্যান এবং তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান। সেক্ষেত্রে বলাই যায় যে বিএনপিকে পূর্ণাঙ্গরূপে এই নির্বাচনের নেতৃত্ব এবং বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। এবং ভারত নিয়ে আজকে দুটি দলই কথা বলেছে, একটি জামায়াত এবং বিএনপি। সেক্ষেত্রে বিএনপি তারা বলছে যে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে এবং ভারতের ন্যায্য হিস্যা যে আদায় করা হবে, কারণ এই পানির হিস্যাটা নিয়ে দীর্ঘদিন থেকেই বাংলাদেশের সঙ্গে নানান রকম টানাপোড়েন। জামাতের কথা বলছিলেন, জামাতের আমিরও কিন্তু আজকে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে যদি শুরু করি আপনার সঙ্গে, সেটা হচ্ছে আজকে বলেছে যে প্রতিবেশী দেশ নিয়ে দুইটি দলই কথা বলেছে। পানির ন্যায্য হিস্যা নিয়ে যেমন কথা বলেছে, তেমনি ইউর প্রতিনিধি 3 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন এবং 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে তাদের জামায়াতের কাছে প্রশ্ন ছিল যে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে যদি তারা নির্বাচিত হয়। তখন তারা যে উত্তর দিয়েছে সেটা হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক তারা গড়ে তুলবে। এবং সেখান থেকে এখন আমি যদি আবার নির্বাচনের শঙ্কার কথা বলছিলেন, একদিকে বিএনপি বলছে যে অবৈধ অস্ত্রের কথা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক নয় সেটি তারা যেমন উল্লেখ করছে, জামায়াত আবার অন্যদিকে বলছে যে নির্বাচন পরিবেশ নিয়ে তারা সংশয় জানিয়েছে। পাশাপাশি আগের মতো ভোট হলে মানা হবে না, এই কথাটি কে বলেছে এবং সর্বোচ্চ ব্যক্তিরও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং এটি তাদের নির্বাচনে একটি প্রতিশ্রুতি। তারা বলছেন যে তারা নির্বাচিত হলে তারা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। হ্যাঁ, নির্বাচনের প্রস্তুতিও কিন্তু নিচ্ছে ইসি। এ বিষয়ে যদি জানাতেন, অনেকের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, অনেকে আবার আপিল করে প্রার্থিতা ফিরে পাচ্ছে। হ্যাঁ, এরকম একটি শঙ্কা সংশয় নিয়ে প্রার্থীরা এখন আছেন যে কার প্রার্থীরা কখন বাতিল হয়। ইসিতে আমরা দেখলাম যে মনোনয়নপত্র বাতিল হয়েছে বেশ কয়েকজনের এবং 41 জন আপিল করে তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আনসার ভিডিপি সদস্যদেরকে নিরপেক্ষভাবে পক্ষপাতমূলক আচরণ না করার জন্য আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। বিশেষ করে এই যে এখন যে নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের নানা রকম সংশয় এবং এক ধরনের চাপ কিন্তু তারা অনুভব করছেন। যে চাপ প্রত্যেক নির্বাচনের সময় আমরা দেখি এবং উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে সবচেয়ে বেশি, কারণ তারা এতদিনের রাজনীতির যে একটি মানদণ্ড সেটি তারা হয়তো নির্বাচনকে ধরেন এবং জনগণের কাছে যাওয়ার একটি জায়গা, এবং সেই নির্বাচনে এসে তাদেরকে কিন্তু অনেকগুলো ধাপ পার হতে হয়। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে তারা মনোনয়ন কিনেছেন, মনোনয়ন অনেকের বাতিল হয়েছে, আবার আপিল করেছে এবং এই নিয়ে ইসি সময় দিয়েছে, কারো বিষয়ে কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো আজকে বলতে চাই যে চট্টগ্রাম 9 আসনের জামাতের প্রার্থী তার মনোনয়ন বাতিল হয়েছে, এটি বেশ আলোচনায় আছে এবং তৃতীয় দিনে 25 জনের মনোনয়ন সর্বমোট বাতিল করা হয়েছে এবং প্রার্থীতা ফিরেও পেয়েছেন। আমি একটু আগে আপনাকে বলেছি যে যারা আপিল করছেন তাদেরকে আবার পুনরায় সেগুলোকে যাচাই বাছাই করা হচ্ছে, এরকম 41 জনকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বলছিলাম, তখন
কিন্তু বিএনপি আজকে যেমন সংশয় জানিয়েছে এবং তারা এখন পর্যন্ত সন্তুষ্ট নয়, বলছে সেখানে একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি দলকে আনসারকে বলা হয়েছে যে আনসার সদস্যদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং তারা যেন পেশাদারিত্বের সাথে এই দায়িত্বটা পালন করে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের বিষয়ে তিনি কঠোরের কথা এখন এই যে জামাতের একজন প্রার্থী চট্টগ্রাম ৯ আসনের উনি দ্বৈত নাগরিক, সেই জন্য আর কি ওনার প্রার্থিতা বাতিল করা হয়েছে, এটা কি আর ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? এটি তিনি হয়তো আপিল করবেন বা তার কোনো প্রমাণ পত্র যদি থাকে সেটি তিনি দেখাবেন। ঠিক শুধুমাত্র দ্বৈত নাগরিকত্বের জন্যই প্রার্থিতা এরকম ঝুলে যায়নি, কারো কারো এনবিআর সংক্রান্ত কর ফাঁকির, কর জালিয়াতি বা দুদক সংক্রান্ত মামলা, এরকম নানান রকমের জটিলতার কারণে অনেকের প্রার্থিতা এখন পর্যন্ত স্থগিত অবস্থায় আছে। জি রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানভীর রূপল।